খুব শীঘ্রই এই দেশের যারা যারা এখন ক্ষমতা ভোগ উপভোগ করতেছে তারা খুব শীঘ্রই জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো পরিস্থিতির মুখোমুখি হবে। সুতরাং এগুলোকে উচ্ছেদ করে দিয়ে বাংলাদেশের যারা মেহনতি মানুষ তারাই আওয়ামী লীগকে নিয়ে আসবে, কেউ ফিরাইতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনি নিশ্চিত থাকেন এই দেশের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে খুব শীঘ্রই ফিরিয়ে আনবে। সেটা ডিসেম্বর মাসে হইতে পারে, সেটা আগামীকালও ঘটতে পারে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া এই দেশের গণতন্ত্র, রাজনীতি, মানুষের ভাগ্যের যে সুফল এগুলো কেউ দিতে পারবে না, দেয় নাই, দিতে পারে নাই, এদেশ উন্নয়ন করতে পারে নাই। আমরা বারবার দেখেছি। এইবারও দেখলাম যে শেখ হাসিনা না থাকলে কি কি ঘটে, মানুষ না খেয়ে থাকে। তাই বাংলাদেশ সরকারকে, এই ইউনিট সরকারকে সরে যেতে হবে, তথাকথিত অবৈধ সরকারকে, আদম ব্যাপারী সরকার, এটা বিদেশিরা আমাদের বলবে কেন? এটা সাধারণ মানুষের কথা, চলে যেতেই হবে। কারণ একটা দেশ 17 মাস যাবত, প্রায় 17 মাস যাবত আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একটা দেশ চলতে পারে না। সেটা দেশ নয়। বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলতেছে? নাহলে আপনি কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন? এইভাবে একটা দেশ চলতে পারে। অজিত দোভালের সাথে বৈঠকের পরেই হাজার রহমানরা পালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এরা উপরে যতই চাপা দেখাক, উপরে যতই ক্ষমতার ভাব দেখাক, আমরা জানি এরা পালাবে। কারণ পালানো ছাড়া তাদের কোনো উপায় নাই। বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মাটির সাথে এদের এখন কোনো সম্পর্ক নেই। তারা খুব খারাপ পরিণতি তাদের বরণ করতে হবে। শুধু তারা না, তাদের আত্মীয় স্বজন, পরিবার, তাদেরকে নিয়ে তারা ডুববে। ডিসেম্বর মাস, মার্চ মাস এবং ফেব্রুয়ারি মাস বরাবরই আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস। সুতরাং ডিসেম্বরে একটা কিছু ঘটতেই পারে। আমি সুনির্দিষ্ট মাস বা দিন বলবো না বা বছর বলবো না। এমন হতে পারে সেটা আগামীকাল সকালেও ঘটতে পারে, সেটা ডিসেম্বরেও ঘটতে পারে, আবার আগামীকালে, অথবা কথা বলতে বলতেই অনেক কিছু ঘটে যেতে পারে। কারণ কি জানেন, বাংলাদেশের মানুষ এখনো বঙ্গবন্ধুকে ভালোবাসে, নৌকা মার্কাকে ভালোবাসে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। 21 বছর বিরোধী দলে ছিল, 21 বছর কিন্তু আবার পাওয়ার হয়েছিল। আর যেটা আপনি বললেন ফিরে আসবে কিভাবে, অবশ্যই ফিরে আসবে। কিভাবে আসবে? কয়েকটা পথ আছে। ভোটের মাধ্যমে আসতে পারে, বিপ্লবের মাধ্যমে আসতে পারে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। ভোট এবং বিপ্লব দুটোর মধ্যে আসতে পারে। এখন বলবেন আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, তাও সত্যি। কিন্তু বিপ্লবী দল হইতে তো সময় লাগে না। বিপ্লবের মধ্যে অবশ্যই আসবে, আর না হলে ভোটের মাধ্যমে আসবে। কারণ বাংলাদেশে এখনো এই মুহূর্তে 35 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে 35 থেকে 40% যার জনসমর্থন এই দুঃসময়ে আছে, তার কি ক্ষমতা নাই ফিরে আসা? জামাত যদি 30 লক্ষ মানুষ হত্যা করে, অগণিত নারীকে ধর্ষণ করে বাংলাদেশে ক্ষমতা আসার স্বপ্ন দেখতে পারে বা ক্ষমতা ভোগ উপভোগ করতে পারে, আওয়ামী লীগ কেন ফিরবে না? কিভাবে ফিরবে? বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসবে, রিকশাওয়ালা তাকে আওয়ামী লীগকে নিয়ে আসবে, মুচি নিয়ে আসবে, মাঝি নিয়ে আসবে আওয়ামী লীগকে ক্ষমতায়। এমনকি বাংলাদেশের যে কোনো পেশাজীবী নিয়ে আসবে, রিকশাওয়ালারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আপনারা বলছেন কিভাবে? আমি বলে দিচ্ছি। আওয়ামী লীগ কিভাবে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগকে যারা আনবে তাদের কথা আমি বলতে পারি। কারণ আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক না, যে তারা কি পরিকল্পনা গঠন করছে সেটা আমি জানি না, বা তারা কি পরিকল্পনা করে নীতি নির্ধারণ করে তাহলে আমি জানি না। কিন্তু আমার যেটা ধারণা, বাংলাদেশের রিকশা শ্রমিক, কৃষক, গার্মেন্টস শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র, জনতা, এরা আওয়ামী লীগকে নিয়ে আসবে। কিভাবে আনবে? শুধু এটা ভোটের মাধ্যমে অথবা বিপ্লব। ভোটের মাধ্যমে হলে সিল দিয়ে আসবে, আর বিপ্লব হলে সে তো ঘোষণা দিয়ে চলে আসবে বিপ্লবী সরকার। এখন বলবেন যে বিপ্লব কিভাবে ঘটাবে? ভাই, আপনার যখন পেটে ভাত না থাকবে, আপনার পাশে যে দাঁড়াবে আপনি তার পক্ষে থাকবেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তার কোনো দল নাই যে এই মুহূর্তে কারো পক্ষে থাকবে জনগণের। একটাই দল আছে, সেটা আওয়ামী লীগ। কারণ বিএনপি তখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, আর জামাত তো ক্ষমতা উপভোগ করতেই আছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া। বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে যে ভারত বিরোধিতার আড়ালে, শেখ হাসিনা আওয়ামী লীগের বিরোধিতার আড়ালে আসলে যারা আছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী। এটা তো প্রতিদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। দিন যত যাচ্ছে ততই প্রমাণিত হচ্ছে যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, যারা 32 নম্বরের বিরুদ্ধে, 32 নম্বর ভাঙতে চায়, যারা বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে যেতে চায়, তারা আসলে কারা? তারা সেই পাকিস্তানের পরাজিত শক্তিরই অংশ, তারা সেই পাকিস্তানের পরাজিত শক্তিরই ওয়ারিশ। তাদের কাছে এগুলো খারাপ লাগে। আমরা সবচেয়ে বিস্ময়কর ভাবে লক্ষ্য করতেছি
সারাদিন ভারত বিরোধিতা করে, কিন্তু আবার ভারতের টাকাই চলে গেছে। এরা সারাদিন ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের চাল ছাড়া চলে না। এদের নিয়ে আবার গোসা করে, নতুন বউর মতো গোসা করে, গাল ফুলিয়ে তারা সিঙ্গাপুর থেকে চাল আনতেছে, দুবাই থেকে চাল আনতেছে। মজার বিষয় হচ্ছে ওই চালটা পাকিস্তানের না, ওই চালটা ভারতের। এরা বিদেশি কামলা, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে হয়েছে। দালাল, মাসে কামলা বললেও ভুল হয়, কারণ কামলারা তো তার পরিশ্রম করে খায়। এদের দালাল বলাই ভালো, এদেরকে এদের মানে বিদেশি প্রভুদের দালাল বা মুনাফেক বলা এটাই ভালো। কামলা বললে বোধ হয় কামলাদের ইজ্জত নষ্ট করা হয়, কারণ কামলারা তো পরিশ্রম করে খায়, তার শ্রমের বিনিময়ে খায়। এরা দালালি করে খাচ্ছে, দেশকে বিক্রি করে, দেশের মাটিকে বিক্রি করে, দেশের বন্দরকে বিক্রি করে, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে, দেশের মুক্তিযোদ্ধা চেতনাকে ধ্বংস করে এরা নিজেদের ফায়দা হাসিল করছে। সুতরাং এরা কামলার সাথে তুলনা করা আমার মনে হয় না, ভুল হয়ে গেছে। কারণ কামলারা পরিশ্রম করে খায়, তারা যে শ্রম দেয় সেই শ্রমের চেয়ে বরং তারা কম নেয়। আর বাংলাদেশে এই মুহূর্তে যা চলতেছে, প্রতি মুহূর্তে ডক্টর ইউনূস থেকে শুরু করে রাজার রহমান থেকে শুরু করে আলী রিয়াজ থেকে ডাস্টবিন শফিক থেকে শুরু করে আমার ভাবির ছেলেরা যে দুর্নীতি করতেছে, এগুলো সবকিছুর সাথে একটা না একটার সাথে মিল আছে। যখন যখন মাথায় পচন ধরে তখন পুরা বডি আর বাঁচতে পারে না মাঝে। তেমনি ডক্টর ইউনূস যখন নিজের 666 কোটি টাকা মওকুফ করে নিয়েছে এবং 2029 সাল পর্যন্ত তার সকল ব্যবসা বাণিজ্যের খাজনা মাফ করিয়ে নিয়েছে, তখন তার চেলা পেলা সাঙ্গ পাঙ্গ, তার হুরি বুড়ি ছুরি গেলমান এরা বসে থাকবে কেন? তার ইচ্ছা করে তার ডাস্টবিন শফিক বসে থাকবে কেন? বিষয়টা এরকম হয়ে গেছে, বাংলাদেশে এখন লুটিয়ে দেমা ছিটিয়ে দেমা লুটে পুটে খাই অথবা গনিমতের মাল। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে এনজিওর দোকানদারদের সামনে। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে এনসিপি গ্যাংয়ের মব সন্ত্রাসীদের সামনে। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে জুলাই সন্ত্রাসী 24 জুলাই সন্ত্রাসী আন্দোলনের খলনায়কদের জন্য। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল বানিয়ে ফেলেছে। তো বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে, দেখে তারা সিদ্ধান্ত নেবে। তার জন্য রজার রহমান কখনো খলিলুর রহমান চলে যায়, রজার রহমান চলে যায় অজিত ধওয়ালের কাছে, কখনো চলে যায় কাতার। বাংলাদেশে যে আমি জানি না কি কি অভিযোগ করেছে তার কাছে, বাংলাদেশে যে জঙ্গিবাদের আস্থান আছে, ঘাঁটি আছে, পাকিস্তানের এজেন্টরা আছে, এটা কে না জানে? তার জন্য তো এত লম্বা লম্বা কথা, তার জন্য তো 7 সিস্টার খেতে চায়। বাংলাদেশের ক্যান্টনমেন্ট কিন্তু এখন মনে করা হয় যে আইএসআই এর ক্যান্টনমেন্ট, পাকিস্তানের সেনাদের ক্যান্টনমেন্ট। বাংলাদেশের চিটাগাং বন্দর তো এখন মনে হয় যে পাকিস্তানের বন্দর, যদিও পাকিস্তানের বন্দর অন্য দেশের কাছে চুক্তিতে দেওয়া, অন্য দেশের কাছে বর্গা দেওয়া। তারা আসছে এখন বাংলাদেশের পাকিস্তান বন্দরে ঢুকে, তাদের কোনো চেকিং নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের বড় জ্যাঠা আসছে হিসেবে তাদেরকে ট্রিট করা হয় যে বড় জ্যাঠা এসে তাড়াতাড়ি জলচকে বিছায় দাও, বসতে দাও। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই যে যারা এখন পাকিস্তানকে এইভাবে আজকারা দিচ্ছে, ফলাফল তাকে ভোগ করতে হবে। পাকিস্তানের জঙ্গি মৌলবীরা আসতেছে ওয়াজের নামে, ঘুরতেছে, আমরা তা দেখতেছি, সারা দেশে চষে বেড়াচ্ছে। এটা কি ভারতের জানা নাই? ভারত জানে যে বাংলাদেশে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি আছে, জানা না? জামালপুর ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে নদীর চরে দিয়ে কোথায় কোন ঘাঁটি করতেছে এটা খোঁজ তারা রাখে না? কোথায় ট্রেনিং দিচ্ছে এরা কি জানে না? ভারত তো বসে থাকবে না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। বাংলাদেশের সাধারণ মানুষ জানে কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং, আর ভারত জানবে না? আর বাংলাদেশ এখন জঙ্গিবাদের এতই আস্ফলন যে এই দেশে গান নিষিদ্ধ, এই দেশে শিল্প সাহিত্য নিষিদ্ধ, এই দেশে বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ, এই দেশে সংখ্যালঘুরা কথা বলতে পারবে না, এমনকি আওয়ামী লীগ সংখ্যাগুরু দল হয়ে তারা ঘরে থাকতে পারবে। এই হচ্ছে এখন বাংলাদেশ। তো এই বাংলাদেশ সম্পর্কে এখন পৃথিবী জানতেছে না। জাপান বলে দিয়েছে যে এটা একটা টাইম বোমা। জাপান বলেছে বাংলাদেশ সম্পর্কে। বিশ্বব্যাংক কি বলেছে? 5 বছরের মধ্যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে। আবার আজকেও পত্রিকায় এসে বিশ্বব্যাংক এবং আইএমএফ বলেছে বাংলাদেশের মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে আস্তে আস্তে, মানে দরিদ্র বাড়বে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও তারা কিভাবে এই ইউনূসের সামসামি করতে পারে, তারপরেও কিভাবে তারা এই দেশের কিছু মানুষ দেখি ইউনূসের পক্ষে কথা বলে। এদের মিনিমাম তো লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জা, মিনিমাম আকল থাকলে ইউনূসের পক্ষে কেউ কথা বলতে পারে না। যে ইউনূসের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, যে ইউনূসের কারণে এখন বাংলাদেশের রাজনীতি ধ্বংস, যে ইউনূসের কারণে বাংলাদেশের মানুষ এখন গৃহযুদ্ধের মুখোমুখি, যে ইউনূসের কারণে বাংলাদেশের মানুষ এখন দারিদ্র্যের মুখোমুখি, যে ইউনূসের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব যায়, যে ইউনূসের কারণে বন্দর চলে যায়, সেই ইউনূসের পক্ষে সাপোর্ট, যে ইউনূসের কারণে এই দেশের সঙ্গীত
শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়, সেই ইউনূসের পক্ষে যারা কথা বলে তারা আসলে কারা, কি চায়? মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কারা? আমরা আগেই বলেছিলাম যে 5ই আগস্টে তথাকথিত জুলাই সন্ত্রাস, তখন তো জুলাই সন্ত্রাস বলতাম না, তথাকথিত জুলাই আন্দোলন বলতাম। এখন তো প্রমাণ হয়ে গেছে এরা জুলাই সন্ত্রাসী। তো এই জুলাই সন্ত্রাসী বলে না তথাকথিত আন্দোলন বলে, এই দেশের যে প্রেক্ষাপট এখন, এগুলো কারা তৈরি করেছে? এই দেশের শিক্ষকের অবস্থা এখন এরকম কেন? ছাত্রদের অবস্থা এরকম কেন? এই দেশের ব্যবসায়িকদের অবস্থা এমন কেন? সারা পৃথিবীতে হয় দরিদ্ররা ভালো থাকবে বা খারাপ থাকবে, আর ধনীরা ভালো থাকবে বা খারাপ থাকবে। বাংলাদেশে একই সাথে ধনী ও গরিব দুইটাই একসাথে খারাপ অবস্থা। মানে বাংলাদেশে যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করে যে ব্যবসা বাণিজ্যের অবস্থা কি, একজন লোক আপনার বলবেন না দেশের ব্যবস্থা ভালো আছে। ডক্টর ইউনূস চাইতেছে তিনি বাংলাদেশকে সব কিস্তিখোর বানাবেন, সব কিস্তিওয়ালা বানাবেন, আর জামাত চাচ্ছে জাকাতিস্তান বানাবে। এইটাই আমাদের দেশ। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ কি এই জন্য রক্ত দিয়েছিল? অগণিত নারীকে এই জন্য সম্ভ্রম বিকিয়ে দিয়েছিল এগুলো দেখার জন্য, এগুলো শোনার জন্য? আবার আমাদের সেই মহান নেতারা, আমাদের ডাস্টবিন শ্রমিকেরা, আবার দেখি আমার ভাবির ছেলে সার্জিজ মলম বলছে যে লাভজনক হলে বিদেশিদের তো দেওয়া উচিত। সার্জিজ মলম ওর মায়ের দিয়ে দেখ লাভ এত হয়, ওর মায়ের দিয়ে দিলেও তো ওর বাপের কাছে না রেখে সার্জিজ মলমের মায়েকে ওর বাপের কাছে না রেখে বিদেশিদের দিলে তার লাভ বেশি হবে। বিদেশের ভিসাও পাইতে পারে, আমেরিকার ভিসাও পাইতে পারে, ইউরোপে দিলে ইউরোপের ভিসা পাইতে পারে, কানাডায় দিলে কানাডার ভিসা পাইতে পারে, অস্ট্রেলিয়ায় দিলে অস্ট্রেলিয়ার ভিসাও পাইতে পারে। তো বন্ধ কেন? সার্জিজ মলম তার মার দিয়ে দেই, সমস্যা কি? কেউ না করে না, এটা আমি বলিনি। আবার তারেক বলছে বইয়ের কথা, আমি মায়ের কথাই বললাম। বন্ধ বিদেশিদের দিয়ে দিবে, কি কি চুক্তি হয়েছে প্রকাশ করতে পারবে না। কিন্তু শেখ হাসিনা বিচার আবার কাটপিস করে যদি দেখাইছে, শেখ হাসিনা বিচার আবার লাইভ দেখাইতে পারে। শেখ হাসিনার বিচার তোমরা ওই চ্যাঙ্গারু কোর্টের রায় তোমরা লাইভ দেখাইতে পারো। তো এটাও লাইভ দেখাও, তোমরা এটাও লাইভ দেখাও না কেন? কেন বন্দরে কি কি দিলে লাইভ দেখাও না কেন? কেন শেখ হাসিনার রায়ের দিন, শেখ হাসিনার তথাকথিত চ্যাঙ্গারু কোর্টের রায় ফাঁসির দিন, তারপর 32 নম্বর ভাঙ্গা দিন, ভাঙ্গাতে গিয়ে লিয়াস, আবার আরেকজন আছে কি ল্যাংটা সুলেমান নাকি, তা সে বুলডোজার পাঠাইছিল 32 নম্বর, এই দুই সার্কাসের মধ্যে বিদেশিদের বন্দর দিয়ে দিল। ওটা কেন লাইভ দেখাইল? ওটা আমরা লাইভ দেখলে কি সমস্যা? তো এইভাবে দেশের বিদ্যুৎ, বন্দর, গ্যাস বিদেশিদের হাতে তুলে দিয়েও তারা নিজেদের পিঠও বাঁচাইতে পারবে না, তাদের ক্ষমতার কুর্সিও টিকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের জনগণ এই জুলাই সন্ত্রাসীদের কার্যকলাপ খুব ভালো করেই দেখেছে এবং দেখছে যে তারা বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে ধ্বংস করে নেই, এমন কোন সেক্টরই নেই যেই দেশে মানুষের লাশের নিরাপত্তা নেই, যেই দেশে মসজিদেও মানুষ নিরাপদ না, মাদ্রাসায় মানুষ নিরাপদ না। সুতরাং এই বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটা মনে করেন না যে আওয়ামী লীগ যদি না ডাকে তারা নামবে না। এবার কিন্তু উল্টা হয়ে যেতে পারে। যারা বলে যে বাংলাদেশে তো শেখ হাসিনা ফিরবে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা ফিরুক বা না ফিরুক, তোমরা কিন্তু থাকতে পারবে না 2 দিন আগে আর পরে, এটা মনে রাখতে হবে। শুনেন, এদেরকে একটা ইউনিয়ন চালানোর ক্ষমতা নাই, দিলে পারবে না। এদের একটা থানা চালাইতে পারবে না, একটা উপজেলা ডিস্ট্রিক্ট চালাইতে পারবে না। তারা আসছে দেশ চালাইতে। অনেকে আমাকে বলে ফরিদ সাহেব এরা তো যায় না, এখনো যায় না, এটা কি বিষয়গণ না? আর ঠিক আছে, আমি বললাম না না, এরা মানে কেন আওয়ামী লীগ মানে বিভিন্ন প্রশ্ন করে। আমি বলি যে দেখেন, এরা যে কিভাবে ঠিক আছে এটা আসলে গবেষণা বিষয়। এরকম কম যোগ্যতা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদেরা, মির্জা ফখরুল সাহেবরা এতই দেউলিয়া যে কচি কাছার আসলে হাতে ক্ষমতা দিয়ে তারা বাইরে দিয়ে ঘুরতেছে। মানে যারা হলো সংসারে মুরব্বী হওয়ার কথা না, মানে আমাদের জামালপুরে ভাষায় কথা আছে যে নাতিরে ভাতার বানায়, নাতিরে ভাতার বানাইলে কিন্তু কপালে শনি আছে। আমি বুঝি না বিএনপি নাতিরে ভাতার বানানোর কারণে মানে তারা চিন্তা করতেছে আওয়ামী লীগ নিয়ে। আমি তো বিএনপি নিয়ে চিন্তিত, আসলে আমি দেশ নিয়ে চিন্তিত। কারণ আওয়ামী লীগ বিএনপি দুইটা বড় দল, এই দুই দলের অ্যাক্টিভিটিস এর উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। আপনি যাই বলেন, আমরা মানি চাহে না মানি, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি যদি বলেন যে ব্যাকফুটে পাঠাইলাম বা সামনে আনলাম, বা বিএনপি কে ব্যাকফুটে পাঠালাম সামনে আনলাম, এগুলোর ভিতরে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। আপনি যত কথাই বলেন, আওয়ামী লীগকে যারা এখন মনে করতেছে ক্ষমতা আসতে দিবে না,
আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, এরা একেবারেই পোকার স্বর্গে বাস করতেছে। আপনি দেখেন বাংলাদেশে যখন আওয়ামী লীগ থাকে, একটা অংশের দলের লোক ব্যবসা বাণিজ্য বা কাজ করতে পারে না, একটা বিশেষ অংশ। আমার এখানে আওয়ামী লীগ ক্ষমতা না, পুরো আওয়ামী লীগের আন্ডার আছে, সব আপনি সমর্থক, সব আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু করতে দিচ্ছেন না। মূলত ক্ষতিটা কার হচ্ছে? এই দেশের। কারণ দেশের 8 কোটি মানুষ যদি কোনো কাজ না করতে পারে, তার উৎপাদন এবং বন্টনের সাথে জড়িত না থাকে এবং দৌড়ের উপরে থাকে, তাহলে তো বাংলাদেশের মানুষ কাজ অ্যাক্টিভ কার 8 কোটি মানুষ, অর্থাৎ প্রতিবারই 8 কোটি মানুষ অ্যাক্টিভ থাকবে, 8 কোটি মানুষ বসে থাকবে। তাহলে ক্ষতিটা আলটিমেটলি আমার দেশের, ক্ষতিটা আমার দেশের। যেটা হচ্ছে এটা আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ এবং সকল বুদ্ধিজীবী এদের কারো মাথায় নাই যে রাজাকার আলবদর আজীবনই রাজাকার আলবদর থাকবে, কিন্তু মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। সুতরাং তিনি কেন বলতেছেন না? আর আপনি যেটা বললেন এই প্রশ্নটা আমিও করেছি, যে বাংলাদেশে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত, 1 লক্ষ ধরে নিলাম জাল বা ভেজাল, আর তো 1.5 লক্ষ ছিল। এই 1.5 লক্ষ যদি কথা বলতো, তাহলে তো আপনাকে এত কষ্ট করে প্রতি ঘন্টায় নিজের 20 পাউন্ড লস দিয়ে আপনাকে তো টকশো করতে হইতো না।